উদ্যোক্তা পুরস্কার 2022-এর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তবে আমাদের আজকে মঞ্চে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তার মধ্যে মধ্যমণি যিনি রয়েছেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জিয়াউল হাসান কিসলু। আমাদের আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করবার আগে আমি উদ্যোক্তা সম্পর্কে দু একটি কথা বলতে চাই। যিনি মনে করেন যে আমি চাকুরি করব না কিন্তু অন্যকে চাকুরি দেব, তিনি হচ্ছেন উদ্যোক্তা। যিনি আত্ম উন্নয়নের সুপ্ত শক্তির বিকাশ ঘটিয়ে এবং দেশের জন্য, সমাজের জন্য বেকার সমস্যার সমাধান করে সরকারের পাশাপাশি নিজেরাও সমাজে বিরাট ভূমিকা পালন করেন, তারাই উদ্যোক্তা। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্যোক্তাদের মধ্য থেকে আমরা একজনকে আজকে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে নির্বাচন করেছি, আর তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের সেরা, সফল এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা আলো বেগম। যা যা আলো যা, পুরস্কার নিতে যা। আপনাকে ছাড়া আমি পুরস্কার নিতে পারবো না মা। কি বলিস সেগুলো? হ্যাঁ মা, আপনার হাত ধরেই আমি পুরস্কারটা নিতে চাই। আলো, তুই বুঝতে পারছিস না, আজকের দিনটা তোর। আমরা আলো আপাকে দেখতে চাই। প্রিয় দর্শক, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের শ্রেষ্ঠ এবং সফল উদ্যোক্তা আলো বেগমকে। যা আলো, আমি তো আছি, সাফল্য তো আমি এখান থেকে দেখতে পাবো। যা। আপনি না গেলে আমি যাব না মা। আপনি আমাকে মেয়ের সম্মান দিয়েছেন, আজকে আপনার মেয়ের এই বিশেষ দিনে মা তার পাশে থাকবে না, এটা কি করে হয় বলেন? আলো, এই সফলতা আজকে তোর, যা এগিয়ে যা, জয় হোক তোর। আমি যাব না আপনাকে ছাড়া। আচ্ছা, আপনি চলেন। আচ্ছা, আসেন। সে কি, আলো বেগম নাম শুনে আমি তো ভাবলাম নারী হবে, এ তো দেখি হিজড়া। হ্যাঁ, ওটা আসলে একটা হিজড়া। তৃতীয় লিঙ্গ। সফল উদ্যোক্তার পুরস্কার পাবে একজন মানুষ। প্রিয় দর্শক, আলো বেগমের হাতে পুরস্কার তুলে দেবেন, শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। মঞ্চে আসছেন আলো বেগম। অভিনন্দন, অভিনন্দন আলো বেগম আপনাকে। আমি আসলে আজকের এই দিন কখনো আমার জীবনে আসবে আমি ভাবতেই পারিনি, এবং আমি ভাষা হারিয়ে ফেলেছি যে আমি কি বলবো, কিভাবে ধন্যবাদ দেব। আজকে যে অভিনন্দন, এই অভিনন্দন আসলে আমার একার প্রাপ্য নয়। এই অভিনন্দন যার পাওনা, তিনি হচ্ছেন আমার পাশে দাঁড়ানো এই মানুষটি। আলম থেকে একজন তৃতীয় লিঙ্গের মানুষ, মানুষ, একজন হিজড়া, কমন জেন্ডার, হাফ লেডিস, আলো হয়ে একজন সফল উদ্যোক্তার পুরস্কার পেতে পারে, সেটা আমার পাশে দাঁড়ানো এই মানুষটা প্রমাণ করেছে। না আলো, তুই মানুষ বলিস, হিজড়া বলিস, তৃতীয় লিঙ্গ বলিস, সে তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে তো প্রমাণ করলি তুই একজন সফল উদ্যোক্তা হতে পারলি, এটাই তো অনেক কিছু। ধন্য আলো, ধন্য তোকে। না না, ধন্য ধন্য বলি আপনাকে। আপনি পরম মমতায় মা হয়ে আমার পাশে থেকেছেন, আমাকে সাহস জুগিয়েছেন, আর সেই সাহস পেয়ে আমি আজকের এই সফলতা পেয়েছি। তা না হলে কখনোই আমি এই সফলতা পেতাম না। আপনাদের এই ভালোবাসা পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান এই মানুষটির। আমরা বুঝতে পেরেছি শ্রেষ্ঠ উদ্যোক্তা আলো বেগমের কাছে অসাধারণ একটি গল্প আছে যা সাফল্যের, সেটি আমরা শুনতে চাই। সেই গল্পের শুরুটাই যে সফল ছিল তা কিন্তু না, যুদ্ধেরও বটে, জীবন যুদ্ধের গল্প। আমরা সেই গল্পটিই শুনতে চাই। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বেটার টেলিভিশন সহ সোশ্যাল মিডিয়ায়, এবং সারা দেশের অসংখ্য দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন, এবং আলো বেগমের এই বক্তব্য শুনে অনেক দর্শক কিন্তু অনুপ্রাণিত হবেন। আলো বেগম, আপনি চালিয়ে যান প্লিজ। এই গল্পটা আমি বলতে চাই। আলোর আলো ছড়ানোর গল্প বলতে পারলে এবং সবাই শুনতে পারলে আমিও যেমন খুশি হব, সবাই খুশি হবে।
আলো বেগম, আমরা শুনতে চাই কি সেই গল্প? আমি বলতে চাই আলম কিংবা আলো নয়, সত্যিকারের মানুষ হয়ে উঠে যাওয়ার একটি গল্প। আসলে কমন সেন্টার বলতে আমি কিছু বুঝতে চাই না। মানুষের মধ্যে যে কমন গুণাবলী আছে, সেই সব গুণাবলী তো আলোর মাঝেও আছে। সুতরাং আমি আলোকে কমন মানুষ বলতে চাই, যে মানুষটি নিজের পায়ে কষ্ট করে আজ এই পর্যন্ত উঠে দাঁড়িয়েছে। আমার ছেলে মেয়ে দুটো থাকে বাইরে, ওদের আর আসার সময় হয় না, কথা বলারও সময় নেই। হ্যালো। আরে বাবা, আমি কতবার তোদের বলেছি এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোদের বাবার হাতে বানানো বাড়ি, লোন করে খেয়ে না খেয়ে লোনের টাকা শোধ করেছে। ম্যাডাম আছেন? কালাম্মা, তাই তো ড্রয়িং রুমে আসুন। আচ্ছা, আপনি কে? আপনাকে দেখি মনে হচ্ছে আপনাকে দিয়ে আমার কাজ হবে, খুব ভালোভাবে হবে। ও আল্লাহ, আপনার মাথায় এতলা বুদ্ধি, কারা উজ্জ্বলেছুন? তা আপনি কেরা? আমি একজন খুব নগণ্য মানুষ, তবে আমাকে দেখেও কিন্তু আপনার মনে হবে আমাকে দিয়ে আপনার কাজ হবে। আমরার কাজ? কিতা কাম? কত কাজ, আপাতত শুধু একটি কাজ করে দেবেন। কিতা? আপনি ম্যাডামকে গিয়ে বলবেন তার ছেলে আমাকে পাঠিয়েছেন। ভাইজান পাঠাইছুন? এতক্ষণ কন্যা কেড়ে কামাকা কারা করে রাখছি। আমি না ইতরা হ্যাঁ, আমি তো বললাম। ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। পুরনো বাড়ি ভাঙবো আর গড়বো, লাইক এ ম্যাজিক। হাই রেজ অ্যাপার্টমেন্ট হবে, এক গাদা টাকা পাবেন, অনেকগুলো ফ্ল্যাট পাবেন, সেগুলো বিক্রি করে আরও এক গাদা টাকা পাবেন। সেগুলো নিয়ে ছেলের কাছে আমেরিকায়, মেয়ের কাছে কানাডায় উড়াল দেবেন, লাইক এ ম্যাজিক। ম্যাডাম, আপনি শুধু একবার ইয়েস বলুন, যেভাবে ইয়েস বলেছেন আপনার ছেলে এবং মেয়ে। জানেন তো, লোকে আমাকে করিতকর্মা বলে, করিম বক্স ওরফে করিতকর্মা। আমি তো আমার সিদ্ধান্ত সাফ সাফ জানিয়ে দিয়েছি করিম বক্স। ম্যাডাম, আরে শোনো, তুমি কি কর্মা সেটা আমার জানার দরকার নাই, সেটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই। আমার বাড়ি এরকমই থাকবে, ব্যাস। ম্যাডাম, আমি বলছিলাম কি, আরে যাও তো, বিদায় হও। সকাল সকাল এসে তুমি আমার মেজাজটা বলো। কালাম্মা, আজকে আমি একলাই যাই, বাইরে যে ধূপ পড়ছে। তুমি বেশি কথা বলো। তুমি যাও না, আমি রাস্তায় হেঁটে হেঁটে দেখে দেখে বাজার করতে পছন্দ করি। কেন এসব কথা বলো? আজকে দেখি আরো কি নতুন কিছু বাজার করা যায়। যাও, আমি আসছি রেডি হয়ে। তোরা যদি আমাদেরকে টাকা না দিস আমরা চলবো কেমনে? চলো গুরু, চল। এক কেজি দেন। কালাম্মা, ওই দেখুন ইসরায়েল কারবার দেখছুন? এরা প্রত্যেক গাড়ি মানুষের আটকে পকেট কাটে খালি।
এরা যদি কেউ টেহা না দেয় ডরতে হয় ছুটতে হয়। আচ্ছা থামো তো, কি করবে ওরা? বেঁচে থাকার ওরা কোনো পথই খুঁজে পাচ্ছে না, ওদেরকে সবাই অবহেলা করে, এই জন্য এই পথ বেছে নিয়েছে। এরা কি মানুষ কোন? এরা তো মানুষ না, ইসরায়েল। কি বলো এগুলো? খালা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আই শোনা আই মানা পাখি খায় গায় গজে তো অনেক তেল হইছে, দে আমাকে একটু তেল। কালাম্মা দেখছুন কিরকম বেয়াদবি করে। তো টাকা দিন, আমরা খামু কি? আমার কাজ নাই কি? দে এই তোরা থাম, বয়স্ক মানুষ রোদের মধ্যে খাড়ায় আছে, বিরক্ত করতেছস কি জন্য? হ্যাঁ দেখতেছস না সব জায়গায় কি সব কিছু করবি নাকি? মানুষ লাগে, মানুষের দিল লাগে। হ্যাঁ বুঝছস না তো কিছু, দিলওয়ালা মানুষ দেখলেই বোঝা যায়। দিল হিজার কি মানুষ? তুমি কি মানুষ? হিজারে কোনদিন মানুষ হয়? এই আমি মানুষ, সত্যিকারের মানুষ। হ্যাঁ আমার দিল আছে। আমগরি কো মানুষ কোন আর হিজড়ারও কোনো মানুষই না। হিজড়ারও কি কয় জানো? হাফ লেডিস, গুরমা, থার্ড জেন্ডার, কমন জেন্ডার, মাইক গাই, এগুলো হইছে আমরা। আমরা মানুষ না। খবরদার, একদম জিহ্বা খুলে ফেলামু কিন্তু আবার যদি কথা কস। হ্যাঁ কালাম্মা কাজে লেগেছে, চল আমরা বাইকে যাই। না আসলে আমি ভাবছি অন্য কথা। মানুষ হিসাবে ওরা নিজেদেরকে তো ভাবতেই পারে, তাতে অন্যায়টা কোথায়? কি সুন্দর করে মেয়েটা কথা বললো, মানুষ হতে হলে দিল লাগে, তাই তো। তোমার নাম কি গো? কালাম্মা, এরা রে আপনি মানুষ কইতাছেন, এরা পোলাও না, এরা মাইয়াও না, এরা হইলে ইসরায়েল। মনু মিয়া, যারা সত্যিকারের পুরোপুরি পুরুষ, সত্যিকারের পুরোপুরি নারী, তারা কি সবাই শান্তিতে আছে? তাদের সংসারে তো কত অশান্তি, কত কষ্ট লেগে আছে। মেয়েটা অনেক দামি কথা বলেছে। বলছি না বুড়া মানুষকে বিরক্ত না করতে। হ্যাঁ কেন বিরক্ত করস? রাস্তায় যারে পাস তারে খালি দরস। এখানে বসে চিৎকার করছে কেন? যাও, তোর ব্যাগ নিয়ে গেছে। ওরা তো চাকু আছে। দেখো না গাড়ির কাছে পুলিশ আছে কিনা। গোলামের পুত মাপচা কাইলে ভাড়া চলে যান সবাই, চলে যান, পুলিশকে দেখতে দিন বিষয়টা। এই বাকেট স্যার, ওকে গাড়িতে তোলো। যাও ভালো করে দিন গাড়ি যাও, গাড়িতে তোলো, যাও। গাড়ি ভাড়া দেন, চুর চুরি করে। আপনারা চিন্তা করবেন না, ওর বিষয়টা আমরা দেখছি। আর আলো, তোমার কথা আমার মনে থাকবে। তৃতীয় লিঙ্গের মানুষ সম্পর্কে আমরা যতটুকু যা জানি তার সবটাই ওদের ঝামেলার কথা। তোমাদের মাঝেও যে এরকম সাহসী মানুষ আছে সেটা সত্যি প্রশংসার। তোমার কথা মনে থাকবে। আসছি। এত কিছু বলতে হবে না, মানুষের বিপদে তো মানুষই পাশে থাকবে না, এটা তো মানুষ হিসাবে কর্তব্য না? এটা তো কেউ বোঝে না। হ্যাঁ তোমাদেরকে সবাই ভুল বোঝে, আজকে আমার ভুলটাও ভাঙলো। শোনো আলো, আমার বাসায় এসো, আমি খুব খুশি হব। ওই যে ওই বিল্ডিংটা দেখছো, ওইটার পরেই দোতলা বিল্ডিং আমার বাসা, খান ম্যানশন, বাড়ির নাম্বার 42/7। ভালো লাগলো, তোমার কথা মনে থাকবে। আসছি। আসসালামু আলাইকুম। আচ্ছা এরকম করো না। এই খালাম্মাকে আমরা একটা নাচ দেখাই। হ্যাঁ গান শুরু করি। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। আর পানি তো নাই না কোন ওরা সুন্দর নাচি না। হ্যাঁ আসো ম্যাডাম, এই সুন্দর নাচি না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম মাম দোয়া করবেন। চলো 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 इसका बैठे टाका दिया। পেইন পতন নীরবতা। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম আলো বেগমের কথা, রাবেয়া বেগমের কথা। আলো বেগম, আচ্ছা এর পরেও নিশ্চয়ই আপনার সাথে রাবেয়া বেগমের দেখা হয়েছিল, এবং সেখানে কি কথা হয়েছিল, কখন দেখা হয়েছিল, কোথায়, সেই বিষয়গুলো আপনার কাছে আমরা জানতে চাই।
রাবেয়া বেগমের সাথে যাতে আর একটা বার দেখা হয়, সেজন্য আমি দিন নাই রাত নাই ওই পথেই ঘুরতাম, যদি তাকে এক নজর দেখতে পাই। আসলে উনি আমাকে এমন এক মায়ার বাঁধনে জড়িয়ে ফেলেছিলেন, আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। সেই মায়ার বাঁধন আমি এড়াতেই পারছিলাম না। আমরা তো ভিন্ন রকম মানুষ। সমাজের অন্য সব সুস্থ সাবলীল মানুষরা আমাদেরকে দূরে সরিয়ে রাখে, সম্মান দেয় না, মায়া মমতা ভালোবাসা আমরা কোনোদিন পাই না। যখনই আমরা একটু সম্মান পাই, মায়া মমতা পাই, আমাদের বুকের ভেতরে তুফান ছোটে, যেমনটা হয়েছিল আমার। তার কাছ থেকে ভালোবাসা সম্মান পেয়ে আমি কিছুতেই তাকে ভুলতে পারছিলাম না। এক নজর দেখবার জন্যে আমি তার বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকতাম। যদি একটা বার তাকে দেখে আর একবার তার হাতটা ছুঁতে পারি। আমি তার বাড়িটাও চিনে নিয়েছিলাম। এভাবেই একদিন তার সাথে আমার দেখা হয়ে গেল। একদিন ঠিকই আমার চোখে পড়লো ওকে। আমি ওর চোখের মধ্যে কি যেন দেখতে পেলাম, আমি এটা আসলে কাউকে বোঝাতে পারবো না। আমার বুকের ভেতরে কিরকম একটা নড়ে চড়ে উঠলো। আমি ওকে কাছে ডেকে নিলাম। এই তো শুরু। আলো ওখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। মনুমিয়া, মনুমিয়া, যে খেলাম মা, ওই যে আলোকে দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে, ওইটা তো ইজরে। মনুমিয়া যাও ওকে ভেতরে ডেকে নিয়ে আসো। কি সব আছে না কথাবার্তা কোন গো কালাম মা, এরা প্রত্যেক আটে তাহে আহাম হাম করে, এরা ঘরে আলে সর্বনাশ বাকি থাকতো কিছু। তোমার কোনো সমস্যা? সে না, যাও যা বলছি তাই করো, ওকে নিয়ে এসো। ওই হিজরার ঘরে হিজরা, হ্যাঁ নবাবের বাচ্চা, তোর এই ডাকতাছি, খালামা ডাক শুন। হ্যাঁ আমি হিজরা। তয় আমার বাপ মা আপনার মতোই সুস্থ স্বাভাবিক মানুষ। হিজরার জন্ম মানুষের ঘরেই হয়, আপনার ঘরেও একটা হইতে পারে যদি আল্লাহ পাক চান। হিজরার ঘরে হিজরা, এই যে সন্তান কিন্তু আল্লাহর উপহার। ছেলে সন্তানও আল্লাহর উপহার, মেয়ে সন্তান। আর এই যে আমরাও কিন্তু উপরওয়ালারই উপহার। কেউ কি আগে থেকে জানতে পারে যে আল্লাহ তারে কি উপহার পাঠাবেন? আপনিও জানেন না। চিস্সা বেটা। আল্লাহ গো, হিজরার ঘরে হিজরা। যাও তুমি ভেতরে। আলো একটু খেয়ে নাও। আপনি আসলেই খুব ভালো মানুষ। কেন বলো তো? এই যে আমার মতো হিজরাকে আপনি বাড়িতে ডাকছেন, বসতে দিছেন, নাস্তা দিছেন, কোনো অসম্মান করেন নাই। আমরা তো কোথাও কোনো সম্মান পাই না জানেন। এই যে টাকার জন্য জোর করি পেটের খিদা মিটাইতে, কিন্তু আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়া ভদ্রলোকের মুখোশ পরা মানুষগুলা কত রকম অন্যায় যে করে
আমি কাউকে কিছু বলি না। কে শুনবে আমাদের কথা বলেন? আমি শুনবো। আমাকে বলো, আমি সব শুনবো। আলো, একটা কথা জানতে চাই, তোমার নাম কি ছিল আগে? আলম। বাবা ডাকতেন আলম, মা ডাকতেন বাবা। মার কথা খুব মনে পড়ে আমার, খুব মনে পড়ে। আমি আমার বাবা মায়ের প্রথম সন্তান। আমার ছোট এক ভাই এক বোন। এই যে ক্লাস 7-8-এ ওঠার পর থেকে শুরু হলো আমার নিয়ে ফিসফাস, হাসাহাসি। আমার কথাবার্তা চালচলন নাকি মেয়েদের মতো। কিন্তু কি করব বলেন, আমি তো আর জোর করে কোনো কিছু করি নাই, আর নিজের ইচ্ছায় কিছু হইতেও চাই নাই, তাই না? মানে আমার ছোটবেলা থেকে যখন ভেতর থেকে যা কিছু করতে ইচ্ছা হইতো আমি তাই করতাম। আর ধরেন সেটা যদি মেয়েদের মতো হয় তাইলে আমার কি দোষ বলেন? আচ্ছা, মানে আল্লাহ কি আমাকে এরকম করে বানায় নাই? আমি কি তার সৃষ্টি মানুষ না বলেন? নিশ্চয়ই তুমি সৃষ্টিকর্তার সৃষ্টি, আর সব মানুষের মতোই মানুষ। তাইলে আমি কেন মানুষের অধিকার পাবো না? মানুষই কেড়ে নেয় মানুষের অধিকার, কিন্তু সৃষ্টিকর্তার বিধান কিন্তু এটা নয়। আল্লাহর কাছে তার সৃষ্টি সবাই প্রিয়, সবাই সমান। ঠিক বলছেন, কিন্তু এই সমাজ তো কিছু বোঝে না। সমাজ সমাজ কত কিছুই তো বোঝে না। কিন্তু আমারও তো অন্য সব মানুষের মতো বাপ মায়ের ভালোবাসা পাইতে ইচ্ছা হয়। আমি তো পাইলাম না, আমারে বাড়ি ছাড়া হইতে হইল। পাড়ার লোকের নানান কথায় আমার নিজের পরিবারে আমি ধিক্কার পাইলাম। আমার ছোট ভাই বোনরাও কাছে আসতে চাইতো না, কথা বলতো না। আমার আব্বা আমারে বাইরে যাইতে দিতেন না, আমার পায়ে বাঁধলেন শেকল। কেবল টয়লেটে যাইতে পারতাম, আর কোথাও না। অথচ আমি স্কুলে যাইতে চাইতাম, অঙ্কে আমি ফুল মার্কস পাইতাম জানেন। অঙ্ক আমার খুব প্রিয় ছিল, কিন্তু ক্লাস 10-এ ওঠার পর থেকে আমার আর স্কুলে যাওয়ার সুযোগ হলো না। তোমার মা? মা কাঁদতেন, আমার মুখে তুলে খাওয়াই দিতেন। প্রায় বলতেন, বাবা তুই চলে যা, এখানে থাকলে তুই মারা পড়বি। কিন্তু আমি তো জানতাম না যে আমি কই যাব, এই বিরাট দুনিয়ায় কোথায় গেলে আমার আশ্রয় হবে। তারপর একদিন পাড়ার মানুষের কাছ থেকে খবর পায়া একদল হিজড়া আসলো আমাদের বাড়িতে। তারা আমাকে তাদের দলে নিতে চায়। তুমি চলে এলে? কি করব বলেন? আমার বাবা বললেন যে আমি যেন কোনো দিন আর বাড়িতে না আসি। তারা আমার পরিচয় দেবেন না, আমার ভাই বোনরাও যেন হাফ ছেড়ে বাঁচলো। তোমার মা? মা একবার বুকে জড়ায় ধরে বললেন, তোর অভাগী মায়ের তুই মাফ করে দিস বাবা। তারপর বললেন, যেভাবেই হোক
বেঁচে থাকার চেষ্টা করিস বাবা। আমি সেজন্য এখন পর্যন্ত বেঁচে থাকার লড়াই করে যাইতেছি। যেমন করে হোক আমারে বেঁচে থাকতেই হবে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আছে তোমারও স্থান। আলম বাড়ি ছেড়ে চলে আসলো আলো হয়ে উঠবো বইলা। আমি এখন হিজড়া দলে থাকি, মানুষের কাছ থেকে টাকা তুলি, কিন্তু জানেন আমার না কাউকে বিরক্ত করতে একদম ভালো লাগে না। সেজন্য আমি কাউকে কোনো ডিস্টার্ব দেই না। আমার খুব ইচ্ছা করে যে বুদ্ধি খাটায় কষ্ট করে সৎ পথে পরিশ্রম করতে, কিন্তু কি করব বলেন? মানুষের কাছে হাত পাতা ছাড়া আমার আর কি কিছু করার আছে? কেন থাকবে না? তুমি যদি ভালো থাকতে চাও, একদম সৎভাবে উপার্জন করতে চাও, আল্লাহ তাআলা তোমার সব কথা শুনবে। মন থেকে চাইতে হবে আলো, বিশ্বাস করো, সত্যি মন থেকে চাও আল্লাহর কাছে, সৎভাবে চলবে, সৎ উপার্জন করবে, তোমাকে আর কারোর কাছে হাত পাততে হবে না। আকাশ আচ্ছা আলো, তুমি তো পড়াশোনা করেছো? জি পড়েছি। অঙ্ক তো ভালো বুঝতে? বুঝতাম। ব্যাস, তাহলে এক কাজ করো, তুমি আবার পড়াশোনা শুরু করে দাও। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ওপেন স্কুলে ভর্তি হয়ে যাও, খুব মন দিয়ে পড়বে। আগে এসএসসি পাশ করে ফেলো, এরপর দেখবে সব কিছুই সহজ হয়ে গেছে। আরও একটা কাজ করতে পারো, হাতের কাজ শিখবে? যে শিখবো। আমার মা কুর্সি কাটায় ফুল তুলতেন, আমি তার কাছ থেকে দেখে দেখে সব শিখে ফেলছিলাম। এই যে আমাকে সবাই মাইগা পোলা বলতো, মানে হচ্ছে যে মেয়েদের মতো ছেলে, কিন্তু আমার না ওইসব কাজ করতে খুব ভালো লাগতো জানেন। মানে আমার মা যা যা করতো, যেমন আমি সিক্কা বানাতে পারতাম, আমার মা ঝুড়ি বানাইতো, আমি তার থেকে দেখে দেখে সে যা যা করতো আমি সব শিখে ফেলছি, মানে সব বুঝে ফেলতাম, একদম অঙ্কের মতো সহজ। এখনো আমি চেষ্টা করলে পারবো। ব্যাস, এই চেষ্টাটাই আসো। কিন্তু কিন্তু কি? ভয় পেও না, আমি তোমার পাশে আছি। কিন্তু কেন থাকবেন? আমার জন্য আপনি এত কিছু কেন করবেন? আমি তো আর এমনি এমনি থাকবো না। আপনি বলেন আমাকে কি কি করতে হবে, আপনি যা যা বলবেন আমি সব শুনবো। দরকার পড়লে আপনার জন্য আমি জান পর্যন্ত দিয়ে দিব। জান দিতে হবে না, আমাকে একটু সময় দেবে মা। আমার অনেক সময়, কিন্তু আমাকে কেউ সময় দেয় না। মাঝে মাঝে কথা বলার জন্য হাঁপিয়ে উঠি, কথা বলার কাউকে পাই না। ছেলের আমেরিকার সময়ের সাথে তাল মিলিয়ে ওকে ফোন দিই, ফোন ধরে সে জানায় সে খুব ব্যস্ত, কথা হয় না ভালোভাবে। মেয়েকে কানাডায় ওর সাথে সময় মিলিয়ে ফোন দিই,
সে জানায় তারাও খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত, কথা বলার সময় নেই কারোর। তখন আর কি করার, নাতি দুটো আছে, ওরা বাংলা জানে না, খুব দেখতে ইচ্ছে করে, মনে হয় এদেশে আসুক, ওদের সাথে আমি একটু সময় কাটাই। ওরা বলে এদেশের পানিতে বিষ, বাতাসে বিষ, পচা পানি, দুর্গন্ধ। আমার সন্তানরা এই দেশেই জন্ম, এই দেশেই বড় হয়েছে, আর এখন এই দেশে ওদের আসতে মন চায় না। আপনি যান না, ওদের কাছ থেকে বেরিয়ে আসেন, সবাইকে সুন্দরভাবে দেখে আসেন। না রে, আমি যাব না, তাহলে ওরা আর আমাকে এদেশে ফিরতে দেবে না। ওরা আমার শিকড় তুলে ফেলতে চায় এখান থেকে। এই বাড়িটা ওরা ডেভেলপারকে দিয়ে দেবে, হাই রাইজ হবে, এই বড় বড় দালানগুলিকে ওরা বিক্রি করবে, কারি কারি টাকা পাবে। ওরা সেই স্বপ্ন দেখছে, সেই হিসেব করছে, আর তখন তো আমি আটকে যাবো, আর ফিরতে পারবো না। আমি তো এখন ওদের হিসেবের অঙ্ক হয়ে গেলাম। আপনার যা মন চায় আপনি তাই করবেন, বেঁচে থাকার আনন্দটাই হলো আসল, বুঝছেন? মানুষ যে কেন এত হিসাব করে বুঝি না, কেন যে তারা বোঝে না। আমি বুঝি, আমিও বুঝি। সেজন্যই তো তুই আমার মেয়ে। হ্যাঁ, না হলে কি তুই বুঝতি? আরে আমি তো তোকে তুই বলে ফেললাম। মা তো মেয়েকে তুই বলবে, আমার যে কি ভালো লাগলো শুনতে। তুই তো আমার মেয়ে, নিশ্চয়ই তুই আমার মেয়ে। হ্যাঁ, নইলে আমাকে এত বুঝিস কি করে বলতো? আপনিও আমাকে বুঝছেন মা। তুই তো আমার মেয়ে, সেজন্য তো বুঝি, তাই না? 25শে মার্চ রাতের অন্ধকারে ঘুমন্ত বাঙালির উপর পাকিস্তানি হানাদাররা চালায় অপারেশন সার্চ লাইট। ব্যাচিসগুলা কি করলো ভেবে দেখ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর হেডকোয়ার্টার এবং ঢাকার বিভিন্ন এলাকায় চালায় নির্মম হত্যাযজ্ঞ। সে সময় যদি পেতাম কি করতাম বল? তোরা কি করতি? যুদ্ধে যেতি না? আমি তো যেতাম। আচ্ছা বলেন তো জনাব মনোমিয়া, ম্যাডাম আসলে কি করতে চাচ্ছেন? ভাইজান গো, কালাম্মার মাথা মনে খারাপ হয়ে গেছে গা, নইলে কি হিজড়ারে কেউ এত পাত্তা দেয়? আলো আর আলো নাই গো, হে ওই মেশিন চালায় টেহা ইনকাম করা শিখছে, এখন আর হিজড়া করলে বাইরে যায় না, ঘরেই তাহে। এরপরে আরো মেলা মেলা হিজড়া বাইতে লই আইছে। আমি অবশ্য ম্যাডামের ছেলের সঙ্গে কথা বলেছি, ওনাকে আমি সব ঘটনাই বলেছি। উনি তো এটা মানতেই পারছেন না। উনি বললেন ম্যাডামের সঙ্গে নাকি কথা হয়েছে, কিন্তু ম্যাডাম রাজি হচ্ছেন না। রাজি হইসুন না? কেমতে রাজি হয়? কালামার সাপ কথা, এইটা তার নিজের বাড়ি, এই বাড়ি তার কথা মতো চলবো, তার বাইরে হইতো না। আচ্ছা ভয় দেখালে কাজ হবে না? ভয় দেখাইলে কি না হয়, না দেখাইলে কিন্তু হইতো না। তাহলে জনাব মনোমিয়া আসেন, দুজনে মিলে ম্যাডামকে আচ্ছা মতো ভয় দেখানোর ব্যবস্থা করি। ভয় দেখামু কেমনে? ভাবছুন কিছু? ভাবনাটা আমার, আপনি শুধু আমার জন্য একটি কাজ করবেন, সেটা হচ্ছে আপনি সন্ধ্যার পর দরজাটা চিচিং ফাঁক করে রাখবেন, ব্যাস। সিসিং ফাঁক? না না, কালাম্মার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। কালাম্মা বড় ভালো মানুষ। অত ভয় পাওয়ার কিছু নেই, ওনাকে ভয় দেখাতে যতটুকু লাগবে শুধু অতটুকুই করব, এর বেশি না। আপনি শুধু আমাকে সাহায্য করবেন, বিনিময়ে পাত্তি পাবেন। চাকরি যদি চলেও যায়, সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবেন। কিটা কইতেছুন? তাইলে তো তক্তা উল্টা করা কোনো সমস্যাই না। তাহলে আমি চাই আপনি দরজাটা চিচিং ফাঁক, ওকে? যে কিরকম লাগতেছে গুরু? দেখ কত বড় কোন দাও, মার মার মার।
মা আচ্ছা আমি একটা জরুরি কথা বলতে এসেছি। আমি তো তোর এই অর্গানাইজেশনের কথা অনেককে বলেছি। আজকে এক ভদ্রলোক ফোন করেছেন, বাচ্চাদের স্কুলের ইউনিফর্ম, হ্যাঁ প্রচুর বাচ্চা, তো এখন ওইটার কাজ পেতে হলে আজকে রাতের মধ্যে স্যাম্পলটা জমা দিতে হবে। একটু কষ্ট হবে, পারবি না? যদি স্যাম্পলটা ওদের পছন্দ হয় সারা বছরের জন্য কাজ পেয়ে যাবে বলি, কারণ এই কাজটা পেলে তোকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এদেরকে যেমন একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, আরো অনেক মেয়েদেরকে রাখতে হবে এই কাজ পেলে। কতজন আছে এরকম রাখবার, কাজ করতে চায়, আমি তো আরো কাজ দিতে পারি না। তোরা পারবি তো? শোন, ভালো করে করবো মা। আচ্ছা শোন, প্রত্যেকটা স্যাম্পল যেন খুব নিখুঁত হয়, কেমন? হবে তাইলে পুরো অর্ডারটা সারা বছরের জন্য আমরা পাই। মা আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া থাকলে আমরা সব পারবো। তাড়াতাড়ি স্যাম্পল গুলো করে দে, হ্যাঁ ভদ্রলোক আসুক, যোগাযোগ করবে, তাহলে খুব কষ্ট করে আজকে ফাইনাল করে দেই। হ্যাঁ মা। মনুমিয়া, মনুমিয়া শব্দ কিসের? মনুমিয়া, কি এরা কিভাবে ঢুকলো? এদেরকে বের করে দাও। ম্যাডাম মনুমি আসবে না। আসবে না মানে? কেন আসবে না? এই মনুমি আর দিয়া আমরাও কিন্তু খুব খারাপ মানুষ, দেখলে বোঝা যায় না। পরিকর্মা স্টাইল এখানে টাইট দিতে হয়, ভালো করে জানি। এই পুলিশকে খবর দিয়েছি, হ্যাঁ তোমরা কেউ কিন্তু পালাতে পারবে না। এই যে তোমার সাগরেদ, এরাও কিন্তু কেউ পালাতে পারবে না। হ্যাঁ পুলিশকে তো খবর দিয়েছি মা, পুলিশ তো চলে আসবে। পুলিশ কই? আমাদের মাকে ফিরে পেয়েছি। এবারও আলো বেগমের সাহায্যেই বদমাশদের ধরতে পারলাম। এবারও আলো বেগমই আলো ছড়ালো। ধন্য ধন্য বলে আলো বেগমকে। আলো আমার বিপদের ঢাল হয়ে এসেছে, আমাকে উদ্ধার করেছে, রক্ষা করেছে, আমার সাহস। আমি তো আগেও বলেছি, সত্যিকারের মানুষ এমনই হয়, মানুষের বিপদে ঢাল হয়ে দাঁড়ায়। নারী কিংবা পুরুষ নয়, মানুষ হয়ে বাঁচতে পারাটাই তো জীবনের সার্থকতা। আমার আলো, আমার মেয়ে পেরেছে। যে বিপদে আজকে পড়েছিলাম, তাহলে তো একা থাকলে মনে হতো আমি মহাসমুদ্রে পড়ে গেছি, আমার আর কেউ নেই। কে বলছে আপনি একা মা? হ্যাঁ আপনার মেয়ে আলো থাকতে আপনি কোনোদিন একা হবেন না। আর এই যে আমার চেলারা আছে না, মার বিপদে ঝাঁপায় পড়বি না, জান দিয়ে পড়বো আমরা, নাইলে কি আইবো। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। দোয়া করবেন যেন আলো বেগমের মতো মানুষ হতে পারে। আর আলো, তোমার সুখবর পেতেই থাকবো, সেই আশা থাকলো। আমার জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই দোয়া করি, তুমি ভালো কাজে থেকো। আসছি। ধন্যবাদ। আলোমতি আলোমতি ও আলোমতি, আলোমতি আলোমতি ও আলোমতি। স্কুলের বাচ্চাদের জামার স্যাম্পল বানাচ্ছিলাম, তাই আমরা সেদিন সারা রাত জেগেছিলাম। আর জেগেছিলাম বলেই আমরা টের পাইছিলাম সবকিছু। এবং সৌভাগ্যবশত আমাদের সেই স্যাম্পল স্যাররা পছন্দ করলেন। তারপর থেকে আমাকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি, আমি শুধু সামনের দিকে এগিয়েছি। প্রথমে আমি একা কাজ করতাম,
এরপরে 1 হাত 2 হাত করে আমার সঙ্গে কাজের মানুষের সংখ্যাও বেড়ে গেল। ভীষণ দুর্ভাগা। আমার মতো এমন অসহায় দুর্ভাগ্যবতী এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু এখন আমি বুঝি আমি সৌভাগ্যবতী, কারণ রাবেয়া বেগমের মতো এমন একজন মহান মানুষ আমার পাশে থেকেছেন, আছেন, আমাকে ভালোবেসে হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের এই সমাজে এমন রাবেয়া বেগমের সংখ্যা খুব বেশি না। যদি হাজার হাজার লক্ষ কোটি রাবেয়া বেগম এমন ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, সবাই যদি আমাদের সম্মান দেয়, তাহলে আমরা নিজেদের আর দুর্ভাগা মনে করব না। আমি এবং আমরা সবাই হয়ে উঠব ভাগ্যবতী। ঠিক আমার মতো আলো হয়ে উঠবে ভাগ্যবতী আলো। বন্ধুরা, আমরা মুগ্ধ হয়ে কিন্তু আলো বেগমের কথা শুনছিলাম, আর সেই সাথে শুনছিলাম মহিয়সী নারী আলো বেগমের সফলতার পেছনে যিনি নিরন্তর কাজ করে গেছেন রাবেয়া বেগমের কথা। আপনাদের দুজনকে আমাদের পক্ষ থেকে আবারও অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা সবাই আবার জোরে করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করি, অভিনন্দন জানাই। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে রাবেয়া বেগম কিভাবে আলো বেগমকে সহযোগিতা করেছে সেই বক্তব্য আমরা শুনেছি, এবং আমরা অনেকে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ হয়েছি। আমরা জানি তাদের এই বক্তব্য শুনে অনেক অনুপ্রাণিত হবেন এবং ভালো কাজে এগিয়ে যাবেন। আলো বেগম এবং রাবেয়া বেগমকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুনতে পাচ্ছ যাকে সবাই অভিনন্দন করছে? সে আমাদের সন্তান, হোক আলো হোক আলম। সে আমার সন্তান, আমাদের সন্তান। শুনতে পারছো তুমি? আমি শুনতে পাচ্ছি। তাহলে বলো, তুমি ওর জন্মদাতা পিতা? কিন্তু এখনো কিন্তু? আচ্ছা সত্যি করে বলো তো, ও যেভাবে জন্ম নিয়েছে এর জন্য কি ও দায়ী, ও দোষী? তাহলে আমরা কেন ওকে ভুলে গেলাম? এটাই নিয়ম, সমাজ আমাদের ভুলে যেতে শেখায়। আমরা তো সমাজের বাইরে না আলোর মা। দেখো, সবাই কি সবসময় সমাজের অন্যায়টায় মাথা পেতে নেবে? সমাজের নিয়মগুলো পাল্টাতে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে না? বলো, ভুল বলেছি আমি? না না, তুমি ভুল বলনি। তাহলে কি তুমি এখনো বলবে আলোকে তোমার নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে চাও না? অথচ দেখো, ও কিন্তু ঠিক নিজের পরিচয়ে পরিচিত হচ্ছে। নিজের পরিচয় পরিচিত হয়েছে, তা তো বেশ ভালো কথা। কি দরকার আছে এতদিন পরে তাকে সংসারে আনার? যা হবার তা তো হয়ে গিয়েছে। তাকে ছাড়া আমরা অনেক ভালো আছি। হ্যাঁ মা, ভাই তো ঠিকই বলেছে। ও ভালো আছে এটা দেখে ভালো লাগছে। নতুন করে ওকে এখানে এনে অশান্তি করার কি দরকার আছে বলো? বাহ, কি সুন্দর যুক্তি তোমাদের। তবে জেনে রাখো, ও তোমাদের আপন বোন। একজন তৃতীয় লিঙ্গের মানুষ আমার বোন, ভাবতেই কেমন লাগছে। সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে আমি বিছানায় পড়ে যাই। আমার চাকরিটাও চলে যায়। কিভাবে এই সংসারটা চলবে আমি সেই চিন্তায় পাগল প্রায়। বাহ, এই তো মনে পড়েছে তোমার। আমি তো জানতাম না, অনেকদিন তুমিও আমাকে বলনি। বলিনি ভয়ে। যদি মেনে না নিতে পারো, আলো আমার কাছে গোপনে আসতো, রাতে আমাকে দেখতে আসতো। ওকে আমি জড়িয়ে ধরতাম, ও আমাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকতো।
আমাদের বিপদে সে চুপ করে থাকেনি। মা, এতদিন তো বলনি এসব। আমিও অনেকদিন পর জেনেছিলাম কে আমাদের সংসার চালাচ্ছে, কে আমাদের সংসারে হাল ধরেছে, কিন্তু আমি তার সামনে যেতে পারিনি, কারণ সে আর 10 জন মানুষের মতো না, সে অন্যরকম একজন মানুষ। তাই আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো বলো? বাবা, তুমি সবকিছু জেনেও চুপ করেছিলে? হ্যাঁ, আমি চুপ করেছিলাম। অনেক শুনেছি তোমার কথা, আর শুনবো না। আমি যাব, আমার আলোর কাছে যাব। ও নিজে পরিশ্রম করে বড় হয়েছে, নিজের মতো করে বাঁচতে শিখেছে, সমাজ ওকে মেনে নিয়েছে। আমি যাব ওর কাছে। মায়ের কাছে সন্তান সবচেয়ে বড়, হোক সে ছেলে, হোক সে মেয়ে, হোক সে আলো, হোক সে আলম, কি যায় আসে তাতে? সবচেয়ে বড় কথা হলো ও মানুষ, আমি মা, আলো আমার সন্তান। হ্যাঁ, আলো আমার সন্তান। আমি যাব ওর কাছে। তোরা কেউ না যাস, আমি মা, আমি যাব। হ্যাঁ, আমি যাব। হ্যাঁ, আমি যাব। আলোর পরিবার যখন আলোর কাছে যায়, তখন দেখে আলো শত শত হিজড়াকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে। আলো কিন্তু রাবেয়া বেগম নামের অসাধারণ মানুষটিকে নিঃসঙ্গ হতে দেয়নি। আনন্দিত আলো বেগম ফিরে পায় সব। দেখে তৃতীয় লিঙ্গের মানুষের জীবন থেকে সত্যিকারের মানুষের জীবনটা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। আলো জীবনের গান গেয়ে এভাবেই জাগিয়ে তোলে সব প্রাণ। এই আলো ছড়িয়ে যাক বাংলাদেশের সব প্রান্তে। মানুষের জয়গানে মুখরিত হোক মানুষের সভ্যতা। ধন্য ধন্য বলতে চাই মানুষকে, মানবতার শক্তিকে। জয় হোক মানুষের। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো।